আমরা তাহলে শুরু করে ফেলি। বেসিক্যালি আজকে আমরা হচ্ছে গ্রামারটা এবং আমাদের রাইটিং স্ট্রাকচার গুলো নিয়ে আরেকটু ডিসকাস করবো আর কি। তো আমরা যেটা আগেও বলছি, গত লাস্ট 2 ক্লাসে যেটা বলছি, সেটা হচ্ছে আজকেই রাইটিং এর লাস্ট ক্লাস বেসিক্যালি। কারণ আমরা যখন স্ট্রাকচারটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, স্ট্রাকচারটা যখন ধরাই দিচ্ছি এবং কিভাবে আজকে যেমন গ্রামার গুলো আমরা দেখাবো, সো গ্রামার গুলো দেখালেই এবং স্ট্রাকচার অলরেডি দেখানো আছে, আপনি কিন্তু জাস্ট এই স্ট্রাকচারের মধ্যে ফেলে এখন বাকি যত রাইটিং আছে, যত টাইপ অফ কোশ্চেন্স আছে, সেগুলো কিন্তু আপনি এরপরে প্র্যাকটিস করবেন জাস্ট। ঠিক আছে? এবং আমি অলরেডি ডিসকাস করছি যে ব্লক বাই ব্লক কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, যে কোন টাইপ অফ কোশ্চেন কিভাবে যায় এবং কিভাবে অ্যান্সার করতে হয়, সেটা কিন্তু অলরেডি দেখায় দেওয়া হয়েছে। আর কম্পেয়ার এন্ড কন্ট্রাস্টের একটা লিখে তারপরেও আজকে দেখাবো লাস্টে। সো যে বিষয়টা যে আমাদের আজকে গ্রামার একটু ফোকাস দেওয়ার কথা, সেটা দিয়ে তারপরে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্টের এক্সাম্পলে ইনশাল্লাহ আমরা চলে যাব। সো এখানে একটা জিনিস যেটা দেখতে হয়, যে আমরা লাস্ট দিন ডিগ্রি অফ কম্প্যারিজনটা দেখছিলাম, যে আমরা আসলে একটু বেটার টাইপ অফ ভোকাবুলারি ইউজ করতে পারি, বেটারের জায়গায় সুপিরিয়র বলতে পারি, ওয়ার্ডস এর জায়গায় ইনফিরিয়র বলতে পারি। সো এরকম যেসব সিনোনিম ওয়ার্ডস আছে এবং আহ, সেগুলো অবশ্যই আপনারা দেখতে পারেন। এবং আপনাদের খুব সম্ভবত যে অক্সফোর্ড 3000 ওয়ার্ডস এর যে পিডিএফটা, সেটা হচ্ছে দিয়ে দেওয়া হয়েছিল আর কি, রিসোর্স হিসাবে। সো ওইখানে ওখানে দেখতে পারেন যে বিষয়গুলা। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের অ্যাডভার্ব ভার্ব এটা নিয়ে বলা হচ্ছে, কনজাংশন, ওকে, সেন্টেন্স টাইপটা নিয়ে আজকে মেইনলি একটু ফোকাস দিব। সো সেন্টেন্স টাইপ হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। আহ এইটা হচ্ছে সবচেয়ে বেসিক সেন্টেন্স, যেখানে আমাদের একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে এবং এর সাথে কিছু একটা হয়তো লাস্টে থাকতে পারে। সো বেসিক্যালি দিস ইজ এক্সট্রিমলি ইফেক্টিভ ফর দ্য অফিস। ঠিক আছে, এইটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। সো সাধারণত যেটা হয় যে আমরা হচ্ছে রাইটিং এ ইন্ট্রোডাকশনের প্রথম সেন্টেন্সটা সাধারণত একটু সিম্পল সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে শুরু করে থাকি। আমরা কখনোই কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে কখনোই আমাদের রাইটিং টাস্ক 1 বা 2 দুটাতেই আমরা কিন্তু আসলে শুরু করি না। কমপ্লেক্স সেন্টেন্স বিষয়টা কি, যে আমরা হচ্ছে একটা বেসিক্যালি এক মানে একটা ফার্স্ট ফ্রেজ শুরু করে কমা দিয়ে তারপরে বাকিটা লিখি, যেমন অ্যাকর্ডিং টু দ্য ডেটা মেন আর ফিজিক্যালি স্ট্রঙ্গার দেন ওমেন, এই যেমন এটা একটা তারপরে অ্যাকর্ডিং টু ডেটা ওমেন হ্যাভ বেটার মেমোরি দেন মেন, বা এরকম টাইপ অফ যে বা ধরেন আরো যদি বলা হয় অ্যাকর্ডিং টু রিসার্চ, বা অ্যাকর্ডিং বাদ দিলাম, যে ইনফ্যাক্ট কমা দিস ইজ দ্য অনলি ওয়ে, বা এরকম টাইপের এই যে সেন্টেন্সগুলো, এগুলাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে এবং আমরা এগুলা সেন্টেন্সের মাঝে মাঝে ইউজ করবো আর কি, যেটা দিয়ে আমরা সেন্টেন্সের ভেরিয়েশন আনবো। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যেখানে বেসিক্যালি একটা কনজাংশন দিয়ে আমাদের দুইটা সেন্টেন্সকে এক করে ফেলা হয়। তো যেমন এখানে আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে দ্য ডেটা ইজ অপটিমাল বাট ইট ইজ নট ডিজায়ার্ড। ঠিক আছে, বাট দিয়ে আমরা এখানে কি আরেকটা সেন্টেন্সকে অ্যাড করে দিচ্ছি। তারপরে এটা কিন্তু আসলে দুইটা সেন্টেন্স হতে পারতো, যে দ্য ডেটা ইজ অপটিমাল, ইট ইজ নট ডিজায়ার্ড। ঠিক আছে, দুইটা সেন্টেন্স হতে পারতো। সো এটাকে আমরা এক করে কি করে ফেলছি, যে একটা কম্পাউন্ড সেন্টেন্স করে ফেলছি। এবং আমাদের লাস্ট সেন্টেন্স এবং সবচেয়ে আমি বলবো ট্রিকি সেন্টেন্স, সেটা হচ্ছে যে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। এই কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটাই সাধারণত স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে, কারণ এটা ভুল করার জায়গা অনেক বেশি। কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটা আসলে কি, যে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের মতন একটা ফ্রেজ দিয়ে শুরু করে কমা দিয়ে লিখবো, একটা সেন্টেন্স লিখবো, আবার তার সাথে আবার আরেকটা কনজাংশন ইউজ করে আমরা আরেকটা সেন্টেন্স লিখি, অথবা এটাকে আরো এলংগেট করে মাল্টিপল সেন্টেন্সেস লিখি। সো ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে ভুলটা করে, যে তারা কিন্তু মাল্টিপল সেন্টেন্সেস লেখে এবং এটা কিন্তু স্ট্রাকচারটা তারা ঠিক মতন মেনটেন করতে পারে না, এবং মাল্টিপলটা আসলে করাটাও রেকমেন্ডেড না। খুব বেশি হলে 3টা পর্যন্ত আমি করা যেতে পারে, বাট দুইটাই আসলে বেটার।
কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে মানে যে কম্পাউন্ড সেন্টেন্সটা অ্যাড করা হবে আর কি। সো দুইটাই বেটার, দুইটা রাখাটাই বেটার। কারণ তিনটা রাখতে গেলে অনেক সময় যেটা স্টুডেন্টরা করে যে তারা যেভাবে মানে সেন্টেন্সটাকে লেখে যে এটা খুবই ভেগ একটা সেন্টেন্স হয়ে যায়, যে কারণে আসলে কোহিরেন্স এন্ড কোহিশনে যে দেখা যায় যে আসলে আবার টাস্ক অ্যাচিভমেন্টেও যখন আপনার জিনিসগুলা যে টপিকগুলা বা বিষয়গুলো যখন ক্লিয়ার থাকবে না, তখন কিন্তু আপনার টাস্ক অ্যাচিভমেন্ট এবং কোহিশন এবং কোহেরেন্সে কিন্তু আপনার মার্কটা যাবে। সো এই জন্য স্টুডেন্টরা যেটা করে যে একটা সেন্টেন্সকে লম্বা করতে করতে যত লম্বা করা যায়, এটা একটা রং অ্যাপ্রোচ এবং এটার কারণে আসলে অ্যাম্বিগিউটি বাড়ে এসেতে। তো সো সো যেটা করতে হবে যে অবশ্যই অবশ্যই আপনি 2 to 3 সেন্টেন্সের এর বেশি আসলে বাড়ানো যাবে না। আচ্ছা, সো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে মানে 9 এর মধ্যে স্কোরের মধ্যে যে বিষয়গুলাতে মার্ক উঠবে সেটা হচ্ছে যে প্রপার ইউজ অফ পার্টস অফ স্পিচ, ঠিক মতো প্রপার ইউজ করা, সেন্টেন্স, এই যে সেন্টেন্স টাইপ গুলাকে প্রপারলি করা, তারপরে আছে টেন্স, যে আপনি হচ্ছে সঠিকভাবে টেন্সটা প্রয়োগ করতেছেন, যে আপনি মিক্স করতেছেন না টেন্স গুলা, আর লাস্ট আর পাংচুয়েশন, পাংচুয়েশনে আপনার হচ্ছে মানে এগুলা ঠিক না রাখলে আপনার কিন্তু মার্ক মানে যাবে আর কি। এবং আমাদের মূলত যদিও আমাদের ইন টার্মস অফ বলা যায় যে সেন্টেন্স একটা হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ 3 টাইপস, আর আরেকটা হচ্ছে যে ইউজ অনুযায়ী 5 টাইপস অফ সেন্টেন্স আছে, বাট আমাদের এগুলা খুব বেশি আসলে ইম্পর্টেন্ট না। এগুলা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, বেসিক্যালি এগুলা আসলে আমাদের লাগবে না। এগুলা এগুলা হচ্ছে আমাদের আইএলটিএস এর জন্য আসলে কোনো ইউজ নাই। সো একটা গ্রামারে একটা মেজর মার্কিংস চলে যায় হচ্ছে যে টেন্সটাকে মিক্স করলে। আপনি প্রেজেন্ট টেন্সে লিখতে লিখতে হুট করে পাস্ট টেন্স লিখলেন, আপনি পাস্ট টেন্সেই লেখা শুরু করছেন ধরেন রাইটিং ক্লাস 2 এর ক্ষেত্রে, বাট আপনি তারপরে হুট করে প্রেজেন্ট টেন্স বললেন, মানে নিজের অপিনিয়ন বাদে অন্য টাইমে আপনি পাস্ট টেন্স বললেন, এটাও আসলে রং হবে এই জন্য যে আপনার সাধারণত রাইটিং ক্লাস 2 তে যেসব টপিক নিয়ে কথা বলা হয় সেগুলোতে সাধারণত প্রেজেন্ট টেন্সটাই ব্যবহার করার জায়গা থাকে, পাস্ট টেন্স ব্যবহার করার জায়গা ওইরকম থাকে না। রাইটিং টাস্ক ইয়াতে আপনার রাইটিং টাস্ক 1 এ হচ্ছে পাস্ট টেন্স ইউজ করার জায়গা থাকতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই ম্যাক্সিমাম এটা ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন, যে আপনার যদি আগেকার কথা বলা হয় সেক্ষেত্রে, আর যদি তা না থাকে তাহলে আসলে জায়গা থাকে না এটাকে পাস্ট টেন্সে লেখার, তখন প্রেজেন্ট হিসেবেই লিখতে হবে আর কি। আর পাংচুয়েশনের জন্য হচ্ছে যে ফুল স্টপ, পিরিয়ড, কমা, ঠিক আছে, এই স্মল লেটার, লার্জ লেটার, মানে স্মল লেটার, তারপরে হচ্ছে লার্জ লেটার, যে হচ্ছে ক্যাপিটাল লেটার, সরি লার্জ বলতেছি, মানে ফার্স্ট লেটার গুলা সেন্টেন্সের মাঝে থাকলেও আমরা অনেক টাইমে ইয়া করে ফেলি, তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, আমরা যে কাজটা বিশেষ বিশেষ করে যাদের ভোকাবুলারি কম, তারা যে প্রবলেমটা ফেস করে থাকে এবং তারা যে মিস্টেক্স করে যেটার কারণে মার্ক যায়, মূলত ভোকাবুলারিতেই এটার মার্ক যায়, সেটা হচ্ছে যে তারা হচ্ছে ইনফর্মাল, যেহেতু তারা একাডেমিক ওয়ার্ডগুলো কম জানে, তারা করে কি যে তারা হচ্ছে ইনফর্মাল ওয়ার্ড লেখে বা নন একাডেমিক ওয়ার্ড ভাবে লেখে, যে আই লাইক দিস ভেরি মাচ, ঠিক আছে। স্টুডেন্ট একটাও নাই, জয়েন করুক। দিল না, না বাবু। ওকে, সো আমাদের নন একাডেমিক ওয়ার্ড গুলো এবং সেন্টেন্স গুলো অ্যাভয়েড করতে হবে। আর আসলে মানুষ নন একাডেমিক তখনই লেখে যখন আসলে তার ভোকাবুলারি আসলে তেমন সে জানে না। যেমন আই লাইক দিস ভেরি মাচ, ঠিক আছে, এটা একটা ইনফর্মাল নন একাডেমিক একটা লেখা। এটাকে যদি আমার ফর্মাল ওয়ার্ডস ইউজ করে যদি লিখতে হয়, তাহলে কিন্তু ব্যাপারটা যে আই প্রিফার দিস গ্রেটলি, অ্যাক্টিভ সেন্টেন্স, এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স, এবং এখানে কিন্তু একাডেমিক বা ফর্মাল রাইটিং কিন্তু ওয়ার্ডস কিন্তু এখানে ইউজ হচ্ছে। সো আমাদের আইএলটিএস এর ক্ষেত্রে অবশ্যই আপনার ফর্মাল ওয়ার্ডস গুলো এবং একাডেমিক রাইটিংটা ইউজ করা ইজ মানে রেকমেন্ডেড আর কি, না হলে ভোকাবুলারিতে মার্ক কাটবে। সো আই প্রিফার দিস গ্রেটলি, যেমন এখানে একটা এক্সাম্পল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে কাজটা করি, একমাত্র আমরা যেখানে অপিনিয়ন দিচ্ছি বা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার দিচ্ছি, সেই ক্ষেত্রে আমরা হয়তো অ্যাক্টিভ সেন্টেন্স ইউজ করতে পারি, ঠিক আছে।
যে ইন মাই অপিনিয়ন আই থিঙ্ক দ্যাট বাট আই বিলিভ দ্যাট, বা এরকম যে আই কনক্লুড দ্যাট, বা এরকম ভাবে যে আমি যে করতেছি, আমি যে বলতেছি, এটা কি আপনার অ্যাক্টিভ সেন্টেন্স। সো অ্যাক্টিভ সেন্টেন্সের আসলে কিন্তু খুব বেশি জায়গা, ইফ মানে পার্সোনাল অপিনিয়ন দিয়ে নিজেই যদি মানে আর্গুমেন্ট দিয়ে, মানে নিজে যদি একটা আর্গুমেন্ট অপিনিয়ন চুজ করতে বলে রাইটিং টাস্ক 2 তে, তখন কিন্তু আসলে আপনার এখানে বেসিক্যালি আপনার অ্যাক্টিভ সেন্টেন্স লেখার সুযোগ আছে। তাছাড়া কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্স লেখার কিন্তু সুযোগ নাই। আহ তো অনেক স্টুডেন্ট যেটা করে যে তারা রাইটিং টাস্কে কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্স অনেক জায়গায় ইউজ করে, যেটা একদমই রং। প্যাসিভ সেন্টেন্স ইউজ করতে হবে, এবং রাইটিং টাস্ক 1 যেটা, সেখানে তো আসলে অ্যাক্টিভ সেন্টেন্স ইউজ করার কোনো জায়গা থাকে না, এটা পুরোটাই প্যাসিভ সেন্টেন্সের উপর দিয়ে যেতে হবে। সো প্যাসিভ সেন্টেন্সের এক্সাম্পলটা এটাই যে দিস ইজ গ্রেটলি প্রিফার্ড বাই মি, আই প্রিফার দিস অ্যাক্টিভ সেন্টেন্স, দিস ইজ গ্রেটলি প্রিফার্ড বাই মি ইজ কি বলে যে প্যাসিভ সেন্টেন্স, রাইট? সো আমাদের আরো কিছু কিছু ওয়ার্ড যেগুলো আমাদের স্টুডেন্টরা ইউজ করে থাকে, যেগুলোর কারণে ভোকাবুলারিতে তারা মার খায়, সেটা হচ্ছে যে যেগুলো আসলে ইনফর্মাল হয়ে যায়, যে সো মাচ, টু মাচ, সো ভেরি, ভেরি মাচ, লিটল বিট, টাইনি বিট। ঠিক আছে, এই সব ওয়ার্ডগুলোকে অ্যাভয়েড করতে হবে, এগুলো ইনফর্মাল ওয়ার্ড। সো যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি যে দ্য চেঞ্জ ইন প্রাইস ওয়াজ ভেরি স্মল, এটা লেখার থেকে আপনি লিখতে পারেন দ্য চেঞ্জেস ইন প্রাইস ওয়াজ ইনসিগনিফিকেন্ট। ঠিক আছে, সো দেখেন আপনার জাস্ট দুইটা ওয়ার্ড চেঞ্জ করে একটা ওয়ার্ড লেখাতে কিন্তু লেখাটা পুরো মানে একাডেমিক বা ফর্মাল হয়ে গেল। সো এটাই। তো আমরা এইসব ওয়ার্ড অ্যাভয়েড করে এরকম যেগুলো সিনোনিম যেগুলো দেওয়া আছে এবং আমাদের রিসোর্সেস গুলোতে আপনারা পাবেন, সেগুলো ইউজ করাটা আসলে আপনার জন্য অবশ্যই বেটার হবে। ওকে, নেক্সটে যদি আমরা চলে যাই, এখানে একটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টের এক্সাম্পল দেওয়া আছে, এটা আমরা দেখব। আমরা আজকে মূলত যে আমরা ডিফারেন্ট কোশ্চেন গুলো দেখে সেগুলোর ধরেন অ্যান্সার গুলো একটু যেগুলো অলরেডি আমাদের এখানে আছে সেগুলো আমরা দেখব, এবং লাস্টে আমরা হচ্ছে বেসিক্যালি যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টের একটা এক্সাম্পল দেখবো আর কি। একটা লাইভ আমরা লিখবো, একটা টপিক সিলেক্ট করে লাইভ লিখবো আর কি। সো এই টপিকটা যদি আমরা খেয়াল করি, যে এখানে আমাদের রাইটিং টাস্ক 2, যে বলা হচ্ছে যে সাম পিপল বিলিভ দ্যাট, আচ্ছা এটা তো আমরা মনে হয় করেছিলাম লাস্ট দিন। হ্যাঁ, এটা লাস্ট দিন করা হয়েছিল, মাই ব্যাড। এটা কি পড়া হয়েছিল? হ্যাঁ, এটা পড়া হয়েছিল। ওকে, আচ্ছা এই কোশ্চেনটা দেখি। এটা না। এটা কোন কোশ্চেনের, আই হ্যাভ নো আইডিয়া, বাট এখানে একটা ব্লক বাই ব্লক করা হচ্ছে আর কি, যে ওই টপিক রিলেটেড কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। আচ্ছা এখানে আমরা একটা এক্সাম্পল দেখে নেই, যে আ হেলদি অ্যান্ড ফিট বডি ইজ নেসেসারি ফর পিপল টু স্টে ওয়েল। ঠিক আছে, এটা বলা যেতে পারে একটা কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে শুরু হলো। ইট ইজ কোয়াইট এভিডেন্ট দ্যাট ইন সাম কান্ট্রিজ দ্য ওয়েট হ্যাজ ইনক্রিজড অ্যান্ড দ্য লেভেলস অফ হেলথ অ্যান্ড ফিটনেস হ্যাভ ডিক্রিজড অ্যালং উইথ ইট। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, একটা কম্পাউন্ড সেন্টেন্স, তারপর ইন এক্সপ্লোরিং দ্য কজেস অফ দিস ইস্যু উইল বি এবল টু প্রোভাইড সলিউশনস অ্যান্ড কনক্লুড। সো একটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। সো কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সরি, কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আর কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। দেখেন এখানে কিন্তু একজন যদি এইরকম ভাবে ধরেন লেখে, সে কিন্তু আর কি এক্সামিনারকে বুঝাই দিচ্ছে যে আমি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের ইউজটা জানি। ঠিক আছে, এটা এগুলো হচ্ছে গুড এক্সাম্পল, এবং বেশি বড় না যে ধরেন মিনিংটা আসলে বোঝা যাবে না। সো এটা আমরা দেখি যে ফাস্ট ফুড ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্যাট অ্যাফেক্টস দ্য হেলথ অ্যান্ড ফিটনেস of people, and also it increases the weight. Fast food contains plenty of fats and
carbohydrates which contribute to the obesity of a person. For example, a Netflix documentary portrayed how a person living only on McDonald's burger became obese within a month. Due to the popularity of fast food, it is impossible to prevent people from consuming it. Therefore, a possible measure that can be taken is for the government to ensure controlled amount of fats and carbohydrates in fast food restaurants. This will not completely stop obesity, but it would be a step to reduce it. To refer, a news was presented which explained the contribution which আচ্ছা এখানে অফ হবে of this আচ্ছা which explained the contribution this measure আচ্ছা contribution this measure can have in reducing the increase of weight. আচ্ছা সো বেসিক্যালি এখানে কোশ্চেনটা যেটা ছিল সেটা হচ্ছে যে ফাস্ট ফুড কি সরকারের উচিত মানে কন্ট্রোল করা নাকি উচিত হচ্ছে এক্সারসাইজে মানুষকে মোটিভেট করা, ঠিক আছে? সো ফার্স্ট প্যারাগ্রাফটা ব্লক বাই ব্লক স্ট্রাকচার ফলো করা হয়েছে। ফার্স্ট প্যারাগ্রাফে ফাস্ট ফুডের যে কন্ট্রোল করা উচিত কিনা, মানে কন্ট্রোল করার যে বিষয়টা এটা এখানে নিয়ে আসছে। এবং পরের সেন্টেন্সটা আমরা যদি দেখি যে এক্সারসাইজ প্লেজ আ ভাইটাল রোল ইন কিপিং দ্য বডি ইন শেপ, দাস lack of exercise can turn the body unfit and unhealthy. Lack of exercise helps store the excess sugar in the body as fat. For example, a study found that lack of exercise in females over 40 can deteriorate the bones. One way to ensure proper exercise of the people is to legislate laws that will mandate exercise in all forms of organizations and institutions. For example, my father's office made it mandatory to go on a walk early in the morning, and this has helped my father's heart condition. এই যে এখানে যে সেন্টেন্সটা এটা মূলত এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যে মানে কোশ্চেনটা বেসিক্যালি যে মানে সরকারের কি উচিত হচ্ছে ফাস্ট ফুডের নিউট্রিয়েন্টস গুলা মানে মেইনটেইন করা, কন্ট্রোল করা, এটার জন্য ল বানানো নাকি ম্যান্ডেটরি করা, মানে এক্সারসাইজ করা, কোনটা আর কি বেটার হবে। ডিসকাস বোথ ভিউজ বা গিভ আর্গুমেন্ট অ্যান্ড মানে গিভ চুজ অ্যান আর্গুমেন্ট বা চুজ আ ভিউ বা এরকম কিছু একটা কোশ্চেন হবে। যে এখানে কিন্তু অলরেডি যে ইয়া করছে ইন কনক্লুশন ফাস্ট অ্যান্ড ল্যাক, আচ্ছা ফাস্ট ফুড হবে মনে হয়, fast food and lack of exercise are some of the main causes of this issue. In my humble opinion, mandatory laws made by the government is the most efficient way to decrease available average weight and increase the level of health and fitness. এখানে কোশ্চেন আসতে পারে যে এখানে কেন দুইটাকে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট কেন হয়নি, উইচ ইজ আ ভ্যালিড কোশ্চেন, এবং অবশ্যই এটা করলে আর একটু বেটার হতো। এটাও একটা স্ট্রাকচার, কেউ যদি অলরেডি দুইটাকে ধরেন ব্লক বাই ব্লকে যদি স্ট্রাকচারে জিনিসটা লেখে তারপরে লাস্টে এসে জাস্ট কনক্লুশন দেয়, এটাও হয়, বাট লাস্টে একটু কম্পেয়ার করলে হয় কি যে দুইটার মধ্যে ইন্টারকানেক্টেডনেসটা তখন ইজিলি শো করা যায়, আর তখন হচ্ছে কোহিয়ারেন্স এন্ড কোহিশনে আপনার মার্কিংটা বাড়বে। সো এই জিনিসটা বুঝতে হবে, তো এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, আরেকটা যেটা আমরা করি আর কি যে ইটস, অনেক স্টুডেন্টরা যে মিস্টেকটা করে সেটা হচ্ছে তারা ইটস এবং ইটস এর মধ্যে প্রবলেমটা করে আর কি। ইটস মানে অ্যাপোস্ট্রফি এস সহ ইট ইজ মাই পেন, ইটস মাই পেন, ঠিক আছে? এবং আরেকটা অনেকে দেখা যায় যে আর আইটিএস ইটস কোন অ্যাপোস্ট্রফি নাই, এটা মানে ওনারশিপ, এটা কারো মালিকানাধীন, ঠিক আছে? সো দেখা যাচ্ছে যে অনেক সময় যেটা হয় যে স্টুডেন্টরা হয়তো যেখানে ওনারশিপ বোঝানোর কথা এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে রাখে, বা যেখানে ধরেন আপনার ইট ইজ হওয়ার কথা সেখানে ইটস লেখে রাখে। সো এটা একটা কমন গ্রামাটিক্যাল মিস্টেক যেটা স্টুডেন্টরা ফেস করে থাকে। এগুলো নিয়ে আসলে যদি একটু কেয়ারফুল হয় তাহলে গ্রামারের মার্কটা ইজিলি মানে হারানো থেকে বাঁচা যায় আর কি। ওকে, সো দ্য কম্পিটিশন চ্যালেঞ্জেস ইটস প্লেয়ার্স। সো এখানে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিচ্ছি যে ইটস প্লেয়ার মানে কম্পিটিশনের প্লেয়ার, মানে ওনারশিপ বা বিলঙ্গিং বোঝায় আর কি, ঠিক আছে? সো এখানে ইয়ার্সেও যেমন দেখেন, ইয়ার্সে যে কোনো নির্দিষ্ট বছরে যদি কিছু হয় বছর ধরে, তখন কিন্তু ইয়ার্স যে বিষয়টা অ্যাপোস্ট্রফি এসটা তখন ইউজ হয়। সো ওভার আ 10 ইয়ার্স পিরিয়ড, ঠিক আছে? ওভার আ পিরিয়ড অফ 10 ইয়ার্স, এটা লেখাটা আরেকটু বেটার, ওভার আ 10 ইয়ার্স পিরিয়ড। সো এখানে যে জিনিসটা দেখেন যে 10 বছর আর ওভার আ 10 ইয়ার্স পিরিয়ড মানে 10 বছরের মধ্যে বা বিলঙ্গিং করে বোঝাচ্ছে আর কি।
সো দুইভাবেই কিন্তু আসলে ইউজ করা যাইতে পারে এটাকে। কিন্তু আপনি আসলে সেন্টেন্সটা কি লিখতেছেন সেটা এখানে ম্যাটার করে। যদি একটা টাইম ফ্রেম বুঝান তখন 10 ইয়ার্স এটা ইউজ হবে। যদি কোনো 10 বছরের কোনো কিছু বিলঙ্গিং বা কোনো কিছু ইভেন্ট বুঝায় বা বুঝায়, তখন এটা ইউজ করা যাইতে পারে ডিপেন্ডিং অন দ্য সেন্টেন্স। আচ্ছা, হি হ্যাজ দ্য পেন। আচ্ছা, আচ্ছা, কিছু কিছু জিনিস এখানে যেটা দেওয়া যে ড্রাস্টিক্যালি, সিস্টেম্যাটিকলি, হার্ডলি, র্যাপিডলি। ঠিক আছে? যখন ড্রাস্টিক্যালিটা আমরা কখন ইউজ করি? যখন হুট করে অনেক একটা সিভিয়ার চেঞ্জ হয়, তখন ড্রাস্টিক্যালি আপনার ওয়ার্ডটা কিন্তু রাইটিং টাস্ক 1 অনুযায়ী বা 2 তেও কিন্তু সেই অনুযায়ী কিন্তু ইউজ করা যেতে পারে। ঠিক আছে? এবং সিস্টেম্যাটিকলি হচ্ছে আপনার মূলত প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, অথবা যদি এমন কোনো টপিক রিলেটেড কোশ্চেন হয় যেখানে আপনার ধরেন গভর্নমেন্ট কোনো সিস্টেমের কথা বলতেছে বা কোনো প্রসেসের কথা বলতেছে, সেই ক্ষেত্রে সিস্টেম্যাটিকলি ওয়ার্ডটা তখন ইউজ হতে পারে। হার্ডলি হচ্ছে যখন কোনো চেঞ্জ, তেমন কোনো কিছু না বা তেমন কোনো চেঞ্জ না বা কোনো তেমন কোনো খারাপ দিক নাই বা তেমন কোনো নাই। তেমন কোনো খারাপ দিক নাই বা তেমন কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নাই। এটা রাইটিং টাস্ক 2 এর জন্য। আর হার্ডলি দেয়ার ইজ হার্ডলি এনি চেঞ্জ। এখানে তার মানে খুব একটা বেশি চেঞ্জ নেই। এটা রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে এটা তাহলে ভালো হচ্ছে হয় আরকি। তো আচ্ছা, এখানে আমরা দেখি হি হ্যাজ শোন আস ম্যাজিক, হি শোড আস ম্যাজিক। সো এখানে যে বিষয়টা যে স্টুডেন্টরা করে কি যে অনেক সময় তারা মানে আসলে এই প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে যেয়ে তারা করে কি যে এটাকে গুলায় ফেলে পাস্ট সেন্টেন্সের সাথে। ঠিক আছে? বাট এটা খেয়াল রাখতে হবে যে একটা হি হ্যাজ শোন যখন আছে তখন অবশ্যই এটা প্রেজেন্ট এবং হি শোড হচ্ছে অবশ্যই পাস্ট। আচ্ছা, এখানে কিছু ইনফর্মাল ওয়ার্ড যেগুলো লিস্ট করা আছে যেটা উপরেও দেওয়া ছিল আরকি। এগুলো এভয়েড করতে হবে। আপার লেভেল, লোয়ার লেভেল, ইনক্রিজ, রাইজ, ওয়েন্ট আপ, এনলার্জ, পজিটিভ চেঞ্জ। ঠিক আছে? এই টাইপ অফ ওয়ার্ড ইউজ করা যায়। ওয়েন্ট আপটাও একটু ইনফর্মাল হয়ে যায়। বাকিগুলো ইউজ করাটা বেটার। ঠিক আছে? সো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আছে এখানে দেওয়া। আচ্ছা, মেনি পিপল বিলিভ দ্যাট কান্ট্রি শুড। সো এখানে একটা কোশ্চেন প্যাটার্ন দেওয়া যেখানে জাস্ট একটা অপিনিয়নই দেওয়া। ঠিক আছে? আমরা দেখছি যে ডিসকাস বোথ ভিউজ যেখানে সেটা আমরা দেখছি। আ ২ টা আর্গুমেন্ট থেকে যে অ্যান্সার দিতে হবে, একটা চুজ করতে হবে সেটাও আমরা দেখছি। এখন আমরা দেখতেছি যে জাস্ট একটা অপিনিয়ন দিয়েই যে আমরা টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। ঠিক আছে? সো এইটার ক্ষেত্রে যে আচ্ছা, এইটার ক্ষেত্রে ২ ভাবে এটাকে অ্যান্সার করা যেতে পারে। ঠিক আছে? একটা হচ্ছে যে এইটাকে আমরা এটা ব্লক বাই ব্লক স্ট্রাকচারেই ২ ভাবে আরকি এটা করা যেতে পারে। এটা সলভ করা যেতে পারে। একটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন করলাম, প্রোডিউস ফুড, ঠিক আছে? প্রোডিউস ফুড, ইম্পোর্ট লিটল, এটার এগ্রি হয়ে কথা বললাম এবং 2nd যে 3rd যে প্যারাগ্রাফটা সেখানে এইটার এগেইনস্ট এ এটার অপোজিট যেটা হয় সেইটাতে আমি এগ্রি করলাম। মানে সেটাকে আমি পয়েন্ট হিসাবে নিলাম। যে ইম্পোর্ট অ্যাজ মাচ এস ফুড অ্যান্ড প্রোডিউস লিটল ফুড। এই যে এই বিষয়টা, এটাকে আমি 3rd প্যারাগ্রাফ হিসাবে নিলাম। তারপরে কনক্লুশন এসে কম্পেয়ার করে আমার চয়েসটা বলে দিলাম। তার মানে যদি এমন কোনো কোয়েশ্চেন হয় যেখানে ধরেন আপনি আপনার জাস্ট একটা সাইডটাই বলা, একটা নিয়েই কথা বলা হইছে, সেটার ক্ষেত্রে একটা ভ্যালিড স্ট্রাকচার হইতে পারে যে আপনি সেটার অপোজিটটা দিয়েও ধরেন আরেকটা ব্লক বাই ব্লকে আরেকটা প্যারাগ্রাফ লিখে আপনি কিন্তু সেটা কিন্তু আপনি করতে পারেন। ঠিক আছে? আপনি আ আরেকটা পয়েন্ট অফ ভিউ যেটা এটার এগেইনস্ট এ যায়, অপোজিট এ যায় সেটাকে নিয়ে এসে আপনি কিন্তু করতে পারেন। যেমন আমরা যদি একটু মাইন্ড ম্যাপটা পড়ি বা ডিটেইল আউটলাইনটা পড়ি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন এ ফুড শর্টেজ ইস্যু। সো আমরা থিসিস প্যারাগ্রাফে কি বলব যে প্রোডিউস ফুড করাটা বেটার, ইম্পোর্ট লিটল। আরেকটা আমরা দেখব যে ইম্পোর্ট ফুড, লিটল, আর কনক্লুশন, তারপরে রিচ কনক্লুশন। সো এখানে যেমন দেওয়া হয়েছে যে প্রোডিউস ফুড ইন কান্ট্রি, যে ফুড প্রোডাকশন কমন, সেভারাল রিজনস আছে যে কেন ফুড প্রোডিউস করা উচিত বেশি ইম্পোর্ট করার থেকে। জব ক্রিয়েট হবে, যেমন বাংলাদেশ হচ্ছে এখন নিজেই বিফ বিফ মানে বিফে হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট, যেখানে আগে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতো।
ঠিক আছে? আবার রিজন 2 যেমন এনাফ সাপ্লাই ওয়েন ডিজাস্টার, এক্সাম্পল ইন্ডিয়া ফ্লাড রাইস। সো দেখা যাচ্ছে যে আরেকটা রিজন হচ্ছে যদি ন্যাচারাল ডিজাস্টার হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আসলে যথেষ্ট পরিমাণে ক্রপ থাকে। যেমন ইন্ডিয়াতে ফ্লাড হয়েছিল, কিন্তু বাট তাদের রাইসের প্রোডাকশন এত বেশি যে আসলে এটা মানে এফেক্টেড হয়নি, এটাকে তারা রিডিস্ট্রিবিউট করতে পারছে ইজিলি। সো এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে একটা জিনিস নিয়ে আসছি। আবার দেখেন আরেকটা যেটা, যে ইম্পোর্ট করা উচিত বেশি বেশি ফুড প্রডিউস করার থেকে। সো এখানে দেখেন স্টার্টিং সেন্টেন্সে নিয়ে আসছি যে ফুড হচ্ছে মানে ইম্পর্টেন্ট কমন, মানে একটা জাস্ট আইডিয়া দিয়ে সেভারাল রিজনস আছে কেন এটা ইম্পোর্ট করা উচিত বেশি প্রডিউস করার থেকে। সো রিজন নাম্বার 1 হচ্ছে যে ভ্যারাইটি অফ ফুড, ব্রকলি। যেমন ইম্পোর্টের ক্ষেত্রে সব ফুড হয়তো বাংলাদেশে মানে আমাদের দেশের এক্সাম্পলও যদি দেই, প্রডিউস করা কিন্তু পসিবল না, আমাদের সয়েল কন্ডিশন হয়তো ম্যাচ নাও করতে পারে। সেই ক্ষেত্রে ইম্পোর্ট করলে আমরা বিভিন্ন ভ্যারাইটি, এবং বেশি বেশি ইম্পোর্ট করলে যেটা হয় যে দেশগুলো হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে ট্যারিফ উইথাউট এনি ট্যাক্স, ঠিক আছে, দেখা যাচ্ছে যে তারা ইজিলি ইম্পোর্টটাকে ইজি করে দেয় কোনো দেশ থেকে যদি বেশি বেশি ইম্পোর্ট করা হয়। সো সেটা আমাদের প্রডিউস করার থেকে সেটা আমাদের জন্য বেশি হতে পারে। যেমন বাংলাদেশের যদি একটা এক্সাম্পল দেওয়া হয়, যেমন বাংলাদেশ কিন্তু হচ্ছে আপনার সুতা তৈরি করার থেকে সুতাটাকে ইম্পোর্ট করাটাই কিন্তু চিপার বাংলাদেশে। সো এটা যেমন যদিও যদিও ফুডের কথা বলছে, ফুডের ক্ষেত্রে হতে পারে এমন যে বাংলাদেশে আপনার আপেল প্রডিউস করার থেকে আপেলটা হচ্ছে আপনার বাইরে থেকে আসাটা হচ্ছে ইজিয়ার, ঠিক আছে, মানে চিপার। সো এটা চুজ করাটাই কি এই জন্য ভালো। আর তারপরে আরেকটা রিজন হতে পারে যে ইম্পোর্ট ইজ চিপার, যে যেমন এখানে চিজের কথা বলা হয়েছে, যেমন বাংলাদেশে যদি চিজ বানায়ও, চিজের কিন্তু দুধের দামের কারণে চিজের দামটা কিন্তু বেশি পড়ে, বাট যদি হেভি হেভি অ্যামাউন্টে যদি ইটালি থেকে ইম্পোর্ট করা হয়, তখন কিন্তু দামটা অটোমেটিক কমে আসে। এটাই কনক্লুশনে হচ্ছে যে এটাকে ধরেন, বিষয়টা হচ্ছে যে দুইটারই ভালো দিক আছে খারাপ দিক আছে। তারপর ধরেন আহ আপনি ধরেন কম্পেয়ার করলেন যে হ্যাঁ, প্রডিউস করলে নিজেই সেলফ সাফিসিয়েন্ট, অন্য কোনো কোম্পানি চাইলে আমাদের খাদ্য বন্ধ করে দিলে আমরা মানে ফুড শর্টেজে পড়বো না। আবার আরেকটা জিনিস হচ্ছে যে ভ্যারাইটির ক্ষেত্রে বেশি আসলে ভ্যারাইটি প্রডিউস করা আসলে পসিবল না, যেহেতু আমাদের লিমিটেড রিসোর্স আছে, এই জন্য ইম্পোর্ট বেটার। সো লাস্টে এসে আমরা চয়েস দিতে পারি যে না, নিজে দেশে প্রডিউস করাই বেটার। অথবা আমরা বলতে পারি যে আই স্ট্রংলি অ্যাগ্রি, যেহেতু এখানে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির কথা আসছে এবং আরেক সাইডটা আমি নিজে ইন্ট্রোডিউস করছি, সেক্ষেত্রে আমি বলবো যে আই স্ট্রংলি অ্যাগ্রি দ্যাট উই শুড, বাট যে বা এমন আই স্ট্রংলি ডিসঅ্যাগ্রি, বাট বলা যেতে পারে যে আই আই পার্শিয়ালি অ্যাগ্রি, পার্শিয়াল ডিসঅ্যাগ্রি, বা এই অ্যান্সারও হতে পারে যে আই নিদার অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, সিন্স বোথ আর ভ্যালিড অ্যান্ড বোথ আর নিডেড টু সাম এক্সটেন্ট বা টু আ সার্টেন এক্সটেন্ট। মানে আমি দুইটাকেই চুজ করতে পারি, যে আমি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি না করে একদম নিউট্রাল গ্রাউন্ড নিলাম, কারণ আমাদের ইম্পোর্ট করাও দরকার, আমাদের প্রডিউস করাও দরকার। সো এই একটা স্ট্যান্সও আপনি নিতে পারেন, ঠিক আছে। সো এইটা হচ্ছে ওয়ান ওয়ে যে আপনি ব্লক বাই ব্লকে এটাকে অ্যান্সার করতে পারেন, ঠিক আছে। এইটারই আরেকটা ওয়ে হচ্ছে বেসিকলি, যেখানে আপনি ইন্ট্রোডাকশন দিলেন, অ্যাগ্রি দিলেন যে প্রডিউস করা হবে কান্ট্রিতে, আবার আরেকটাতেই আপনি ডিসঅ্যাগ্রি দিলেন যে প্রডিউস করা হবে কান্ট্রিতে, আর তারপরে আপনি কনক্লুশন এসে এখন আর কম্পেয়ার আর কিছু নাই, আপনি জাস্ট আপনার কনক্লুশন দিয়ে দিলেন। দিস ইজ অলসো আ ভেরি ভ্যালিড কোশ্চেন। এবং যেহেতু এখানে দুইটা ভিউয়ের কথা বলা নাই, জাস্ট একটা ভিউয়ের কথা বলা আছে, সেই ক্ষেত্রে এখানে লাস্টে এসে কম্পেয়ার করে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি কম্পেয়ার করার কিছু নাই, কারণ আপনি যখন অ্যাগ্রি এবং ডিসঅ্যাগ্রি যখন আপনি প্যারাগ্রাফ লিখতেছেন, তখন কিন্তু আপনি অটোমেটিক কিন্তু কম্প্যারিজন কিন্তু চলে আসে, যেটা অলরেডি আপনি করতেছেন, যেহেতু একটা সাইডই আছে মাত্র। সো লাস্টে এসে কনক্লুশনে জাস্ট নিজের মতামতটা দিয়ে দেবেন, দ্যাট ইজ আ ভ্যালিড অ্যাপ্রোচ। ওকে, এটাই তো আমরা মনে হয় দেখলাম, হ্যাঁ। সো এখানে জাস্ট একটা, আচ্ছা এটা কমপ্লিট, এটা জাস্ট এক্সাম্পল ছিল। ওকে, সো এইটা আমাদের মোটামুটি গেল যে আমাদের গ্রামাটিক্যাল যে বিষয়গুলো, ভোকাবুলারির যে বিষয়গুলো, এগুলো একটা বেসিক আইডিয়া দিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা অ্যাসাইনমেন্টটা দেখেন, অ্যাসাইনমেন্টে কিন্তু মানে আমাদের কিন্তু ভোকাবুলারির যে আপনার
স্টাডি ম্যাটেরিয়ালস এবং অন্যান্য যে স্টাডি রিসোর্সেসও দেওয়া হচ্ছে, সবগুলোতে কিন্তু অলরেডি আপনাদের ভোকাবুলারি রিলেটেড এবং গ্রামার রিলেটেড কিন্তু এই জিনিসগুলা কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু দেওয়া আছে। এখন রাইটিং এর যে বিষয়টা, আমি গ্রামারে অত বেশি টাইম স্পেন্ড করতেছি না ক্লাসে, কারণ আসলে এগুলা মানে ছোটবেলা থেকেই সবাই কম বেশি পড়ে আসে। এখন জাস্ট যে প্রবলেমগুলো আছে এগুলা ফিক্স করতে হলে যে কেস বাই কেস বেসিসে ধরেন রাইটিং করার পরে ধরেন আমাকে চেকিং করতে দিলেন, সেখান থেকে আমি হয়তো ধরিয়ে দিলাম গ্রামাটিক্যাল মিস্টেক্স গুলা, অথবা যেটা মানে যে টাস্ক অনুযায়ী। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে যে ধরেন এই অলরেডি আমাদের অ্যাসাইনমেন্টস এর মধ্যে কিন্তু সেটা রিলেটেড কিন্তু দেওয়া আছে আর কি, যে গ্রামারে যে আহ, যে জিনিসগুলো স্টাডি করতে হবে আর কি আইএলটিএস এ, নিজের ভুল টুল নিজেও আইডেন্টিফাই করার মতন সেই স্টেজে যেতে হলে। সো এটা গেল, এটা হচ্ছে মূলত আমাদের রাইটিং টাস্ক 1 এবং 2 এর একটা কমপ্লিট বলা যায় যে আমরা গাইডলাইন দিলাম এই লাস্ট কয়েকটা ক্লাসে। এখন যে বিষয়টা আমরা দেখব, মানে এখন বেসিক্যালি আমরা জাস্ট আমরা জাস্ট কয়েকটা ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন স্টাইল জাস্ট দেখব, এবং সেটাকে আমরা একটা চুজ করে, যেটা হয়তো কঠিন মনে হতে পারে এরকম একটা চুজ করে আমি কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট হোক বা ব্লক বাই ব্লক যেটা কোশ্চেনের সাথে যায় সেরকম একটা আর কি লিখে একটা স্যাম্পল মানে হেল্প করবো আর কি, লিখে দেখাবো। আচ্ছা, আমার একটু আমি একটু 2 মিনিট একটু আসছি। হ্যাঁ। তো আচ্ছা, সো বেসিকলি আমাদের কিন্তু যে ইট ইজ ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান ইনক্লুডিং ইয়াং পিপল টু সেভ মানি ফর দেয়ার ফিউচার, টু হোয়াট এক্সটেন্ট ইউ এগ্রি অর ডিসএগ্রি। সো এটা কিন্তু আমরা যে এক্সাম্পলটা দেখলাম আর কি, এই লাস্ট যে এক্সাম্পলটা দেখলাম সেটার মতোই কিন্তু আমাদের স্ট্রাকচারটা হতে পারে। ঠিক আছে, যেখানে আমরা বেসিক্যালি এগ্রি করলাম, ডিসএগ্রি করলাম, কনক্লুশন দিলাম। ঠিক আছে, সো এই স্ট্রাকচারটা ফলো করে কিন্তু এটা একটা অ্যান্সার হতে পারে। সো যে আহ, সবার টাকা সেভ করা উচিত, এটাতে এগ্রি করে যেমন ইন্ট্রোডাকশনে এসে তো নর্মালি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স যে টাকার গুরুত্ব, টাকা জমানোর গুরুত্ব, এরকম একটা সেন্টেন্স ধরেন লেখে, তারপরে ধরেন মানে থিসিস সেন্টেন্সটা লেখে, তারপরে ধরেন নেক্সট প্যারাগ্রাফে চলে যে অ্যাগ্রি করতে পারেন যে হ্যাঁ ইম্পর্টেন্ট, কারণ ইয়াং পিপল কি করবে যে আম, যে টাকা টাকা হচ্ছে খুবই দরকারি, যেটা আমাদের ভবিষ্যৎ গড়তে অনেক সাহায্য করে। এই জন্য এটা অনেকটা বেশি জরুরি টাকাটা সেভ করা। এবং এটার পক্ষের আর্গুমেন্ট হচ্ছে, বা বলা যেতে পারে যে it has very strong there are many strong reasons to do this, and agree with this is that agree with this তারপরে আপনার ধরেন বললেন যে এখানে ইয়াং পিপলের যে টাকা সেভ করলে সে হয়তো একটা কোনো কিছু মেডিকেল মানে ইমার্জেন্সি সিচুয়েশনে সে ইউজ করতে পারবে, তার একটা ধরেন, বা সে যদি কোনো বাড়ি গাড়ি কিছু করতে চায় সেক্ষেত্রে তার হেল্প হবে, তার বয়স হলে তাকে ব্যাংক থেকে লোন নিতে হবে না, এন্ড এরকম আরো কয়েকটা পয়েন্ট দেওয়া যেতে পারে। বা তারপরে বলা যেতে পারে যে এবং তারা ইয়াং পিপলরা তারা যখন তারা বিয়ের জন্য খরচ করার জন্য টাকা বাঁচাতে পারে, বা লাইফের কোনো বা শিফটিং কোনো কোথাও ঘুরতে যাওয়ার জন্য, বা বিভিন্ন বিষয় এনে যে কেন টাকা জমানো গুরুত্ব, যে ধরেন ইমার্জেন্সি, ধরেন ট্যুরিজম। সো এইটা 2টা পয়েন্ট ধরেন বললাম। ঠিক আছে, সো আপনি পরের সেন্টেন্সে যে ডিসএগ্রি করতে পারেন যে কিন্তু টাকা ফিউচারের জন্য বানানোরও নেগেটিভ, মানে আহ, অনেক সময় আননেসেসারি, এবং এটা হচ্ছে একটা মানুষকে শুধু তার আহ, এক একটা ভালো লাইফস্টাইল লিড করতে হ্যাম্পার করতে পারে। যে সে ধরেন প্রপার মিল সে কিনতেছে না, বা সে কম টাকা দিয়ে হচ্ছে হয়তো ধরেন নকল জিনিস কিনতেছে বা কিনতেছে, বা কম দামিটা কিনতেছে ভাবতেছে টাকা বাঁচানোর জন্য। তো এটা কি তাকে মেন্টালি হেলথ ওয়াইজ তাকে এফেক্ট করতে পারে। আবার ধরেন সে অসুস্থ বাট সে ডাক্তার দেখাচ্ছে না, যে কারণ সে টাকা সেভ করতেছে। তো এরকম করতে যে এমনও হতে পারে যে সে ধরেন একটা এটাকে ধরেন তার পেট ব্যথা করতেছে, সে ভাবে যে তার শুধু পেট ব্যথা, পরে লাস্টে পরে অনেকদিন না দেখলে এমন অসুস্থ হয়ে গেল যে ডাক্তার কাছে দেখা গেল যে স্টমাক ক্যান্সার লাস্ট স্টেজ হতেই পারে।
ঠিক আছে? সো এরকম কিছু বিষয় টেনে এনে তারপরে লাস্টে ধরেন টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি না কনক্লুশন দিয়ে আপনি আপনার কতটুকু এগ্রি করেন ডিসএগ্রি করেন সেটা বলে দিবেন। সো এটা আমি আর আলাদা করে দেখাচ্ছি না কারণ আমরা অলরেডি এরকম একটা কোশ্চেন কিন্তু দেখে আসছি রাইটিং টাস্কে। আচ্ছা, তারপরে এটা দেখি। আর এটা তো আমাদের কমন কোশ্চেন বেসিক্যালি যে discuss both views and give your opinion. So some people say that advertising is extremely successful at persuading us to buy things. Other people think that advertising is so common that we no longer pay attention to it. তো তারপরে আপনি দুইটাকে ধরেন আহ ইয়া করে যে আমাদের স্ট্রাকচার অনুযায়ী তারপরে ব্লক বাই ব্লকে এটা ইজিলি লেখা সম্ভব আর কি, কোনো সমস্যা নেই। বা চাইলে কেউ ইয়া হিসেবেও কম্পেয়ার এন্ড কন্ট্রাস্টও লিখতে পারে। সেক্ষেত্রে এই দুই টপিকের ডিফারেন্ট অ্যাসপেক্টস গুলোকে বের করে তারপর সেগুলোকে কম্পেয়ার করে লিখতে হবে। সো এটা একটা। সো দেখেন বা এরকম যত কোয়েশ্চেন আছে ডু ইউ এগ্রি ডিসএগ্রি টু ইউ হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি ডিসএগ্রি এগুলো কিন্তু সেম ভাবে অ্যান্সার করা যায়। এবং আপনার ডিসকাস বোথ ভিউজ, গিভ ইউর অপিনিয়ন, তারপরে ধরেন একটা ইয়া দিয়ে বললো যে হ্যাঁ গিভ ইউর অপিনিয়ন, গিভ ইউর ভিউজ, দেয়ার আর টু ভিউজ বা এই সেই, ঠিক আছে? তখন কিন্তু লেখা যায়। এগুলো কিন্তু মোটামুটি ট্রেডিশনাল সব স্ট্রাকচারে পড়ে যাচ্ছে, সবকিছু পড়ে যাচ্ছে। এখন আমরা একটা কোয়েশ্চেন দেখি। দেখেন এই কোশ্চেনটা একটু ডিফারেন্ট এবং এই টাইপ অফ কোশ্চেন আসলে খুব একটা বেশি আসে না। এটা একটু বা আমি বলবো যে একটু রেয়ার, বা একটু কম আসে। রেয়ার বলবো না, কম আসে। সেটা হচ্ছে যে nowadays many people choose to be self-employed rather than to work for a company or organization. Why might this be the case? What could be the disadvantage of being self-employed? দেখেন, আপনার কাছে মনে হবে যে এখানে হয়তো কোশ্চেনটা অনেক বেশি ডিফারেন্ট, বাট দিন শেষে কিন্তু এটা বেসিক্যালি টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি এর মতনই কিন্তু বিষয়টা। এখানে জাস্ট একটা জিনিস যেটা করতে পারেন, দেখেন এখানে কিন্তু আহ, আমি বলবো যে না, আসলে কোশ্চেনটা জাস্ট ঘুরায় লেখছে, বাট এটা কিন্তু টেকনিক্যালি ডিসকাস বোথ ভিউজ এর মতোই। কেন? দেখেন নাওয়াডেজ মেনি পিপল চুজ টু বি সেলফ এমপ্লয়েড রাদার দেন টু ওয়ার্ক ফর আ কোম্পানি অর অর্গানাইজেশন। তার মানে প্রথম ভিউটা কি বলতেছে যে অনেক মানুষ নিজে সেলফ এমপ্লয়েড থাকতে পছন্দ করে। ওয়াই মাইট দিস বি দ্য কেস? কেন এটা হয়? ঠিক আছে, সো বেসিক্যালি আপনি এটার অ্যাডভান্টেজ গুলাকে তুলে ধরবেন, এটা স্বাভাবিক। তারপর হোয়াট কুড বি দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ বিং সেলফ এমপ্লয়েড? তার মানে সেলফ এমপ্লয়েড হওয়ার ডিসঅ্যাডভান্টেজ কি? এটা টেকনিক্যালি কিন্তু আপনার ওই এগ্রি ডিসঅ্যাগ্রির মধ্যেই পড়ে যাচ্ছে। আপনি যখন এগ্রির অ্যাডভান্টেজের পয়েন্ট গুলো লিখতেছেন, এটাকে দুই ভাবে লেখা সম্ভব। ঠিক আছে, মানে কয়েকভাবে লেখা সম্ভব, ব্লক বাই ব্লকেই কয়েকটা স্ট্রাকচারে লেখা সম্ভব। সো আমি এটা আপনাকে জাস্ট একটু মাইন্ড ম্যাপিংটা করে দেই। ধরেন ইন্ট্রোডাকশন। There's a variation on Ani is তো এরকম একটা সেন্টেন্স দিয়ে শুরু করে যে ক্যারিয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ সাস্টেনিং আওয়ার লাইফস। আমি অত ডিটেইলে মাইন্ড ম্যাপিং করতেছি না, আমি এটা জাস্ট জেনারেল ভাবে করে তারপরে আপনাকে দেখাই দিচ্ছি। সো এটা করা যেতে পারে যে ইন্ট্রোডাকশন, তারপর বেসিক্যালি অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, লাস্টে কনক্লুশন। এবং এটার স্ট্রাকচারটা কিছুটা ওইরকম যে আপনার ধরেন অলরেডি আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে যখন আপনি এখানে আহ, মানে ডিসকাস করতেছেন তখন লাস্টে জাস্ট আপনার আর কম্পেয়ার করার কিছু নাই, আপনি তখন জাস্ট আপনার মতামতটা দিয়ে দিবেন, রাইট? সো এটাকে ফলো করে আমি লিখবো এবং আমি লিখে দিচ্ছি আর কি এটা। আচ্ছা, সো রাইট,
এখানে দেখেন কোয়েশ্চেন আসতে পারে যে why might this be the case? এখন মনে করতে হ্যাঁ, আমার কাছে এখানে রিজনিং চাওয়া হচ্ছে। এখানে রিজনিং কিসের রিজনিং চাওয়া হচ্ছে বেসিক্যালি? এটার সুযোগ সুবিধারই তো মানে এটার পক্ষে বা সুযোগ সুবিধা বা অ্যাডভান্টেজেস, তাই না? সে এটার সাপোর্টেই তো রিজন গুলা চাওয়া হচ্ছে। সো বেসিক্যালি অ্যাডভান্টেজেসটাই কিন্তু চাওয়া হচ্ছে। কোশ্চেনটা ঘুরায় লেখছে বাট বুঝাইছে কিন্তু এটাই যে হ্যাঁ, এটা হচ্ছে বিষয়টা অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস এটার কি তারপরে হচ্ছে মানে এখানে আলাদাভাবে নিজের অপিনিয়ন দেয় চাইনি, যেহেতু এটাকে একটু ঘুরায় লেখা যেতে পারে কি ডিরেক্টলি অ্যাক্টিভ সেন্টেন্স না লিখে প্যাসিভ সেন্টেন্স দিয়ে নিজের অপিনিয়ন লেখা যাবে আর কি। ঠিক আছে, যেহেতু ডিরেক্ট এখানে আর তো ওটা বেটার অ্যাপ্রোচ হবে। সেখানে হতে পারে যে শুরুতে আমরা শুরু করলাম একটা সিম্পল সেন্টেন্স দিয়ে, এবং আমি যখন স্টুডেন্টদের বলি যে আপনারা হচ্ছে ভেরিয়েশন আনবেন সেন্টেন্স স্ট্রাকচারে, তখন আসলে দেখাচ্ছি আসলে কিভাবে আনবেন। ক্যারিয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ সাস্টেনিং আওয়ার লাইফ, এটা একটা সিম্পল সেন্টেন্স। ইন হতে পারে ইনফ্যাক্ট this can play a major role in in uh, in fact this can play a major role in এটাকে আমি যেটা লিখতে চাচ্ছি সেটা হচ্ছে this can play a major role in ensure the the ensure whether or not uh in in fact this can play a major role in ensuring ensuring whether or not a person will lead a a pe- কমফোর্টেবল রাইট ওয়ার্ড, লাক্সারি হলে অন্য মিনিং এ চলে যায়। সো উইল লিড আ কমফোর্টেবল or not a person will lead a comfortable life, ডান। তো দেখেন এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? এখানে ওয়েদার অর নট এটাকে আসলে কনজাংশন হিসেবেও লেখা, এটাকে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সও বলা যায়, উইচ ইজ ফাইন, নো প্রবলেম, বাট আই গেস এটাকে আমরা আরেকটু তাহলে করি। ইনফ্যাক্ট দিস ক্যান প্লে আ মেজর রোল ইন এনশিওরিং দ্য comfortability comfortability of a person's way of life, ঠিক আছে? তো দেখেন এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখে দিলাম। এবার আমি আসবো যে as stated many people are many people are ending up এর জায়গায় দেখি choosing to be self employed 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 in
in finding the reason and disadvantages of this decision finding হবে sorry in researching বা আরেকটু বেটার হতে পারে আর বেটার vocabulary ইউজ করে in contemplating the reason and disadvantages of this decision, it is possible to understand the mindset and situation that lead to many many people being self people that can lead to many people not that can lead many people to lead actually many people to not work for a company or organization আচ্ছা আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি আপনার হচ্ছে সাধারণত এস যে বিষয়টা অর্গানাইজেশন SATION বা ZATION একটা ব্রিটিশ একটা আমেরিকান এখন যেটা ব্রিটিশ হোক বা আমেরিকান যেটাই হোক না কেন আপনি যদি এসএ লেখেন তাহলে বাকি সবগুলোর ক্ষেত্রেই অর্গানাইজেশন তারপরে অর্গানাইজ ঠিক আছে সব কিছুর ক্ষেত্রে তখন আপনি জেড ব্যবহার করলে জেডই ব্যবহার করেন এস ব্যবহার করলে এসি ব্যবহার করেন এটাকে মিক্স করবেন না মিক্স করলে তখন মার্ক যাওয়ার একটা চান্স থাকে সো কোশ্চেনে যেহেতু এস দিস আমি এসি লিখলাম আমি সাধারণত দেখছেন এটা আমেরিকান ইংলিশে এটাকে ও এরর ধরতেছে সো যাই হোক জেড এ লিখলেও হবে বাট মেক শিওর করতে হবে যে আমি অন্যান্য টাইমে যেন জেড এতে লিখি সো দেখেন আমার কিন্তু প্রথম ইন্ট্রোডাকশন সেন্টেন্সটা হয়েছে ক্যারিয়ার এবং দেখেন আমি কিন্তু এক্সামিনারকে আমি কিন্তু দেখাই দিচ্ছি যে যে আমি গ্রামার পারি সেন্টেন্স টাইপগুলো পারি প্রথমে সিম্পল সেন্টেন্স দিয়ে শুরু তারপর একটা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে শুরু তারপরে একটা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে শুরু তারপর একটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে শুরু মানে শেষ ঠিক আছে সো দেখেন আমি কিন্তু মানে এক কথায় ভেরিয়েশন আনতেছি লেখায় এবং এই কারণে কিন্তু লেখার সৌন্দর্যটা বাড়তেছে যেমন কোহিয়ারেন্স এন্ড কোহেশনটা বাড়তেছে তেমন ওকে আমরা এখানে চাইলে একটা লিঙ্কিং সেন্টেন্স দিতে পারি যে ফার্স্ট ইট ইজ ইম্পর্টেন্ট টু ইনভেস্টিগেট the reasons for choosing self-employment. আচ্ছা রিজনস এর জায়গায় আরো অন্য ওয়ার্ড চুজিং এর জায়গায় আরেকটা দেওয়া যেতে পারে ফর সিলেক্টিং আর্গুমেন্টস দিতে পারি রিজনস এর জায়গায় ভেরিয়েশন অন ভোকাবুলারিতে তো এবার আসি আমরা অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো তাই তো সো আমরা একটা এখানে নিয়ে আসবো যে সেলফ এমপ্লয়মেন্ট is
ইজ কি বলা যাইতে পারে? Self employment is a valid career path. একটা সিম্পল সেন্টেন্স দিয়ে শুরু করলাম। ইনফ্যাক্ট ইনফ্যাক্ট একবার ইউজ করছি। তো বলা যেতে পারে যে সাবসিকুয়েন্টলি এখানে চায় না। আমরা ইউজ করতে পারি ইজ আ আচ্ছা ইজ আ ভ্যালিড ক্যারিয়ার path. It can lead to a life of it can lead to a life of freedom, and it can lead uh, to a life of financial, and can lead to a life of financial and বলা যেতে পারে যে financial freedom and creative freedom বলা যেতে পারে। ঠিক আছে, সো প্রথমে সিম্পল সেন্টেন্স আনলাম, তারপর একটা কম্পাউন্ড সেন্টেন্স আনলাম। in exploring the the advantages of self employment of বা আমরা being self employed বলতে পারি, employed in exploring the advantages of being self employed, it is it will uh, result in the understanding of the logic behind choosing this path। ঠিক আছে, সো এখানে আমরা একটা ইয়া দিয়ে দিলাম, একটা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে দিলাম। তো দেখেন পরপর একটা সিম্পল সেন্টেন্স, একটা কম্পাউন্ড সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্স, রাইট? সো আমরা এখানে আরো লিখতে পারি যে টু স্টার্ট দিতে পারি বা ফার্স্টলি দিতে পারি বা দিলাম টু স্টার্ট দিয়ে দিলাম। টু স্টার্ট সেলফ এমপ্লয়মেন্ট dictates that a person must use এর জায়গায় ইউটিলাইজ দিলে বেটার, ইউটিলাইজ হিজ টাইম effectively as a বা as a বা consequently this uh, consequently this lets the person বা lets এর জায়গায় আমরা allows দিতে পারি, allows the person to uh, to বলা যেতে পারে থিঙ্ক করতেছি এই জন্য আর কি। আচ্ছা ইউজ করি টু সিলেক্ট time select the select
his or her own timetable and be free to also to select his own timetable, and this ensures that the person can choose his or her own leisure time। ঠিক আছে? সো বেসিক্যালি যদি মানে শুরু করতে হয় যে যদি আমাদের সেলফ এমপ্লয়মেন্ট মানেই হচ্ছে যে একটা মানুষকে তার টাইমকে ইফেক্টিভলি ইউজ করতে হবে। আর কেউ যদি তার টাইমকে ইফেক্টিভলি ইউজ করে তাহলে অবশ্যই যে সে তার নিজের টাইম টেবিল নিজেই সিলেক্ট করবে এবং সে এটার ফলে কি হবে যে সে তার নিজের ফ্রি টাইমটা নিজে চুজ করতে পারবে। Furthermore, this also means that the person can be able to make time। এক্সাম্পল ফেসবুক দিতে পারবো না, বুঝতে পারিনি আপু, যদি বলেন একটু বেটার হয়, বুঝতে পারিনি আপনার যে এক্সাম্পলটা। ভাইয়া এক্সাম্পল ফেসবুক দিতে পারবো না, আমি বুঝিনি আসলে এই না ভাইয়া, এটা জাস্ট কোয়েশ্চেন ছিল যে আমি মার্ক জুকারবার্গকে এক্সাম্পল হিসেবে দিতে পারবো না, যে হি ওয়াজ যে ফেসবুক ইনভেস্ট করেছে, যেটা এখন কমার্শিয়াল অনেক বড় একটা বিজনেস প্লট হিসেবে দাঁড়িয়েছে। হ্যাঁ, এটাই বললাম। আপনার সাজেশন জানতে চাইলাম, এটা ফেসবুক সেলফ এমপ্লয়মেন্টের যে বিষয়টা যে হ্যাঁ সেটা হতে পারে, মানে এখানে আসলে এক্সাম্পল হিসাবে যদি আপনি তাদেরকে দিতে চান, যে তখন আপনি ধরেন ফর এক্সাম্পল দিয়ে এখানে দিলেন যে বা বিল গেটস দিলাম, বিল গেটস ক্যান টেক আ ভেকেশন whenever the need arises। ঠিক আছে, জাস্ট একটা এক্সাম্পল যে বিল গেটস যখন চায় ভেকেশন নিতে পারে যখনই তার দরকার পড়ে। ঠিক আছে, জাস্ট একটা মানে এক্সাম্পল কথার কথা। সো এটা একটা আমরা বললাম। তারপরে একটা হতে পারে যে তারপরে ফার্দার মোর এটার, আচ্ছা ফার্দার মোর থেকে অ্যাডিশনালি এখানে আরেকটু যায়, আরেকটু বেটার যায়। অ্যাডিশনালি যেহেতু এটার সাথে বেসিক্যালি অ্যাড করতেছে, সো অ্যাডিশনালিটা বেটার যায়। আর যেহেতু আমরা এখন অন্য একটা ইয়া নিয়ে কথা বলবো, সো আমরা এখানে বলতে পারি যে আহ, যেমন আরেকটা হতে পারে যে আমরা এখানে ফার্দার মোডটা দিতে পারি, যে আরো বললে আম, এখানে হচ্ছে যে দ্য সেলফ এমপ্লয়মেন্ট breaks the barrier set by companies and organizations, barriers set by companies and organizations that বলা যেতে পারে যে that or organization that limits the
financial limits the financial capability of an individual. ঠিক আছে, সেলফ এমপ্লয়েড সে তার ইনকামটা একটা ক্যাপ হয়ে গেল যে সে এটাকে ইনক্রিজ করার, যে কোম্পানি যতটুকু সেট করছে এর বেশি সে ইনক্রিজ করতে পারে না আর কি। ঠিক আছে, তো এখানে লেখা যেতে পারে অ্যাজ আ রেজাল্ট an individual might have to face the harsh reality of inflation that can that can seriously as a result an individual might have to face the harsh reality of inflation that can seriously have negative effects on one's mental health। বলে দিলাম যে আহ, যে কারণে ফাইনাল যেহেতু লিমিট করা থাকে দেখা যাচ্ছে সবকিছুর দাম বাড়তেছে কিন্তু বেতনটা আর বাড়তেছে না। সো এটার কারণে হার্শ, মানে ইনফ্লেশনের যে হার্শ রিয়ালিটির সাথে সে যখন সম্মুখীন হয় এটা কিন্তু সিরিয়াসলি তার উপর নেগেটিভ ইফেক্টস ফেলে তার মেন্টাল হেলথের উপর। ও সরি, সো হ্যাঁ, রাইট। সো এখানে যেতে পারে যে আহ, এখানে যেতে পারে ফর এক্সাম্পল সেলফ এমপ্লয়মেন্ট demands that the individual can carve out paths to different sources of income due to the previously mentioned due to now the with the contribution of the previously mentioned timetable। সো আমরা যে আগে টাইম টেবিল নিয়ে কথা বললাম এটাকে এইটাকে সে ইউটিলাইজ করেও কিন্তু সে ডিফারেন্ট সোর্স অফ ইনকামের ওয়ে বের করে। আচ্ছা, এখানে ফর এক্সাম্পল হবে না, এটা বলা যেতে পারে যে বলা যেতে পারে আই গেস এখানে কোনো ইয়াই দরকার নাই, বারবার কমপ্লেক্স সেন্টেন্স দেওয়ার দরকার নাই, এর আগেরটা কমপ্লেক্স সেন্টেন্স গেছে। সো এটা না হয় একটা এটা না হয় একটা ইয়া হলো, কম্পাউন্ড সেন্টেন্স হলো। আচ্ছা, সো এরপরে আমাদের লাস্টে আমরা একটা ফর এক্সাম্পল দিয়ে দিতে পারি। অবশ্য আমার মনে হয় মোর দেন এনাফ হয়ে গেছে, যেহেতু বিল গেটসের এক্সাম্পলটা দিছি। আমি এখানে কিন্তু রিজনিং দিচ্ছি মেইনলি, ঠিক আছে? সো যেহেতু আপনি একটা এক্সাম্পল দিতে চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু দেওয়া গেছে, না হলে না দিলেও সমস্যা ছিল না, কারণ এটা একটা বেসিক্যালি রিজনিং বেসড আর কি একটা কোশ্চেন আর কি, যেখানে ওরা লজিক চাইছে বেশি এক্সাম্পলের থেকে। সো তাও যেতে পারে যে ফর এক্সাম্পল গ্রেগ আইজেনবার্গ is a multipreneur মাল্টিপ্রেনারটা এখনো ডিকশনটা অ্যাড হয়নি বোধহয়। is a entrepreneur who specializes in start starting এর জায়গায় initiating multiple
businesses to earn millions of dollars এক্সাম্পল দিয়ে দিলাম। আচ্ছা, সো এটা গেল একটা। আর তারপরে যদি আসি যে আমাদের তারপর কি ছিল ডিসঅ্যাডভান্টেজ গুলা, ঠিক আছে? এখন কোশ্চেন আসতে পারে আমার লেখা কি বেশি হয়ে যাচ্ছে, যে হ্যাঁ টেকনিক্যালি বেশি হয়ে যাচ্ছে, বাট স্টিল আমার লেখা কিন্তু আমি কিন্তু কোনো কথা এখানে এক্সেস লিখিনি, ঠিক আছে? হ্যাঁ এক্সাম্পল দিয়ে উল্টা আমার রিজনিং গুলাটাকে আমি আরো বাস্তবমুখী করতেছি আর কি, বাট আমি এখানে কিন্তু একটাও এক্সট্রা কথা লিখিনি, আমি কিন্তু রিজনিংটা প্রপারলি দিচ্ছি। সো আমি যখন স্টুডেন্টদের মানা করি যে আপনারা বেশি লিখবেন না, এটা মানা করার পিছনে কারণ হচ্ছে যে তারা কিন্তু আসলে প্রপার জিনিস লেখে না। আচ্ছা অ্যান হবে, সরি এখানে তারা কিন্তু প্রপারলি জিনিসগুলো লেখে না। আপনি যদি প্রপারলি জিনিসটা স্ট্রাকচার ভাবে লেখেন, আপনি যদি 350-400 ওয়ার্ডেরও লেখেন, তখন কিন্তু খুব বেশি ম্যাটার করবে না, কারণ আপনি কিন্তু ভ্যালিড ভাবেই লিখছেন আর কি, ঠিক আছে? কোনো এক্সট্রা কথা লেখেননি। আচ্ছা এইবার আসি আমাদের হোয়াট কুড বি দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ বিং সেলফ এমপ্লয়মেন্ট। সেলফ আচ্ছা এমপ্লয়মেন্ট ইন কোম্পানিজ অ্যান্ড organizations necess- ওয়ার্ডটা ভুলে গেছি আমি। and organizations provides the security of the security of financial and provides the fixed financial security along with medical, অনেক টাইমে মেডিকেল বিলসও দেয় আর কি। বাইরের দেশে যেটা হয় যে ওরা তো শুধু ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দেয় না, অ্যালং উইথ মানে আরো অনেক মেডিকেল আরো অনেক আদার বেনিফিটস। এমপ্লয়মেন্ট কম্পারেশন provides the individual বা এখানে এমপ্লয়ি দিলে বেটার, এমপ্লয়ি with a fixed financial security along with other benefits. But when এর জায়গায় আমরা in contrast ইউজ করলে বেটার। In contrast, a employed person is কি জানি ওয়ার্ড বলে, is deprived of similar uh, benefits. In contrast, a self is deprived of similar benefits and has um বলা যেতে পারে যে noteworthy has a noteworthy amount of disadvantages, ঠিক আছে? So in contrast, a self-employed person is deprived of similar benefits and has a noteworthy amount of disadvantages. To mention, the self-employed individual is
the self individuals tend to lead more lead more uncertain lives, both financially and শুধু financially দেই, financially. To mention, the self-employed individuals tend to lead more uncertain lives financially. And as a matter of fact, self-employment doesn't ensure that the person is able to fulfill doesn't ensure that the person is able to fulfill the necessary is able to fulfill the necessary uh, criterias criteria তো হচ্ছে মানে plural criteria necessary criteria is able to fulfill the necessary criteria to make a stable এখানে বলা যেতে পারে a decent stable income. This, for example, এখানে একটা example নিয়ে আসতেছি. For example, 90% of entrepreneurs fail at বলা যেতে পারে এখানে, for example, 90% of entrepreneurs fail at একদিন ধরে প্র্যাকটিস নাই তো ওয়ার্ড মনে করতে টাইম লাগতেছে না, fail at বিল্ডিংটা ইউজ করলাম, building a successful business according to a report by the Times magazine. ঠিক আছে, তো এখানে আমরা বলতে পারি যে আম, এখানে আমরা বলতে পারি যে এখানে আমরা বলতে পারি যে অ্যাডিশনালি, যেহেতু এটার সাথে কানেক্টেড, অ্যাডিশনালি আমরা একবার ইউজ করছি, moreover the these self-employed individuals are না দিয়ে have more chances of being mentally unwell due to the pressure of due to the pressure of lack of pressure due to the pressure induced by the lack
of income in this, কি বলা যায়, in this in the turmoil of the market. Acha, moreover, these employed individuals have more chances of being mentally unwell due to the pressure induced by the lack of income in the turmoil condition. In the, I guess, turmoil condition, recent turmoils still are to better high. Recent turmoils of the বানান ভুল করলাম, টার্মোইল, শুধু টার্মোইল অফ দ্য মার্কেট। ঠিক আছে, ওকে, এখন আমরা দিতে পারি যে ফর এক্সাম্পল AI has replaced 5,000 employees. Wait, has replaced, আচ্ছা না, এটাকে লেখা যেতে পারে advancement of AI has hijacked the functions of already existing startups according to the Forbes magazine. খুদাই ম্যাগাজিন, আচ্ছা এখানে এমটা ক্যাপিটাল দিছিলাম মনে হয়, কোথায় জানি। ওকে, তো আমি এখানে কিন্তু আমার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিন্তু মোটামুটি সব দিয়ে দিছি। টু কনক্লুড, আমার তো আর কনক্লুড করার কিছু নেই। ইট ইজ ইজি টু না দিয়ে it is clearly visible that people are willing to choose self-employment despite the severe drawbacks due to the hope of breaking the কি বলা যেতে পারে, breaking the embodiment of due to the hope of breaking the chain of enslavement to a company even and strive to succeed financially to lead a comfortable day, luxurious দেওয়া যায়, luxurious comfortable to lead a comfortable life without the stress of inflation. ঠিক আছে, এটা দেখেন, এটা কি নাম্বার সার্ভিস করতে, ইট ইজ ফাইন। তো দেখেন এখানে কিন্তু আমি পুরাটা লিখে দিলাম এবং বেসিক্যালি এরকম এখানে যদিও কোশ্চেনটাকে একটু ঘুরায় লিখছে, বাট এখান থেকে কিন্তু আপনি কোশ্চেন থেকে কিন্তু বুঝতে পারতেছেন আসলে যে এটা ইট ইজ নাথিং বাট অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজের একটা এসে। ঠিক আছে, এভাবে একটু ঘুরায় পেঁচাই দিতে পারে, বাট জিনিসটা চায় কিন্তু সেম। ওই দিন শেষে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আপনার হচ্ছে দুইটা ভিউ দিয়ে ডিসকাস বোথ অ্যান্ড গিভ অপিনিয়ন,
না হলে 2টা আর্গুমেন্ট দেওয়া যে গিভ ইউর ওপিনিয়ন, ঠিক আছে? দিন শেষে এই সেম ক্যাটেগরির মধ্যে কিন্তু সব পড়ে যায়। এবং এইটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আম এই ওটাতে অ্যাড করে দিয়ে আমি আজকে আপনাদের কেটে দিচ্ছি। এখানে আমি পেস্ট হচ্ছে না। পেস্ট হয়েছে, এখন এই কোশ্চেনটাও দিয়ে দিচ্ছি। ওকে, সো আপনারা একটা বেটার আইডিয়া পাবেন আশা করি। এবং আমি একটা কিন্তু দেখাইছি যে আসলে কিভাবে সেন্টেন্স গুলোকে স্ট্রাকচার করবেন, রাইট? স্ট্রাকচার গুলাকে কিভাবে একটু সাজাইলে যে মানে আপনি কোশ্চেন মানে এক্সামিনারকে আপনি যেটা বোঝানোর ট্রাই করবেন সেটা হচ্ছে যে হ্যাঁ আমি এগুলার ইউজ পারি, ঠিক আছে? এবং আহ, এই তাই বলে বেশি বেশি করে ফেলা যাবে না, লিমিটের মধ্যে থাকতে হবে। অতিরিক্ত বড় করার দরকার নেই। কিছু কিছু জায়গায় আমি হয়তো একটু বেশি করছি, বাট আমি যে কাজটা করি যে আমি মেক শিওর করি যে নিজে আবার পড়ে দেখি যে আসলে জিনিসটা মেক সেন্স করতেছে কিনা, ঠিক আছে? তো এইটা ছিল আমাদের রাইটিং টাস্কের লাস্ট ক্লাস। আশা করি রাইটিং টাস্কটা ক্লিয়ার। যদিও এটাকে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দিয়েও করা যেত, বাট কোশ্চেনটা যেহেতু দেখলাম যে দিন শেষে আসলে জাস্ট অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে, এটাকে জাস্ট ব্লক বাই ব্লকে ডিভাইড করাটা ইজিয়ার কনভিনিয়েন্ট, ঠিক আছে? এবং ম্যাক্সিমাম টাইমে ব্লক বাই ব্লক দিয়ে আপনি কভার করতে পারবেন। কখনো হয়তো বা কোশ্চেনে যদি মনে হয় কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, এটা প্র্যাকটিস করতে করতে আপনি টের পাবেন আর কি। সো দ্যাটস ইট ফর টুডে ইন টার্মস অফ রাইটিং। যদি একটু স্পিকিং প্র্যাকটিস করতে চান সেটা করা যেতে পারে।